আলোচ্য বিষয় রোগী লিপি, ইংরেজিতে বললে কেস টেকিং। যে নামে বল, নামের কোনো ঠিক ঠিকানা নাই। এক এক সময় আমরা এক একটা লেকচার দিতে গিয়া ইজি কেস টেকিং, আমার অনেক ভিডিও আছে এরকম। আমরা অনেকটা এইভাবে করে এক একটা নামের চমকের জন্য দেই। মূল বিষয়টা কিন্তু আসলে এনিমে মূল বিষয়টাকে ধরে রেখেছেন ভিন্নভাবে। 83 নম্বর সূত্র থেকে অর্গাননের 83 নম্বর অ্যাফোরিজম থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত তিনি পুঙ্খানুপুঙ্খরূপে বিশদভাবে আলোচনা করেছেন। এখন আমি একটা ক্লাসের মধ্যেই আপনাদেরকে রোগীলিপিটা বুঝিয়ে শেষ করে দেব, এটা সম্ভব না। রোগীলিপি সম্পর্কে আমার হোল ডের একটা প্রোগ্রাম আছে, প্রায় 4-5 ঘন্টা লেকচারের বরিশালের একটা ভিডিও আছে, ইউটিউবে ছাড়া আছে, কেউ যদি শুনতে পারেন। 7 ভাগে ভাগ করা আছে, মাঝে মাঝে শুনতে পারবেন। এখন সেখানে গল্প গুজব বলে যেভাবে বুঝানো দরকার সেভাবে বুঝানো। একটা কথাকে সংক্ষেপে বুঝানো যায়, আর একটা কথাকে কঠিন করে বুঝানো যায়। আমি এখানে বেসিক কোর্স বলতে যাদেরকে প্রথম আমি ধারণায় নিয়েছিলাম যে আমি এখানে একটা বেসিক কোর্স করব, সেটা আমি এখানে নরমালি করি। তারা সাধারণত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই পাস করা কিছু থাকে, আর কিছু বিএসএমএস থাকে যারা দীর্ঘদিন যাবত করে নাই তারা। আর ম্যাক্সিমামই থাকে গ্রামের ডাক্তার, 15-16-20 বছর ডাক্তারি করছে, কোনো সার্টিফিকেট পায়নি, এই ধরনের তাদের মাধ্যমে আমি করছি। তো এইখানে আপনাদের এই যে ক্লাসটা করার পরে 16টা ক্লাস করার পরে আমার অভিজ্ঞতা এবং মোশন চেঞ্জ হয়ে গেছে। এখানে এসে আমি যেই জিনিসটা দেখলাম যে আসলে মানের দিক থেকে দুই ধরনের মানের লোক আমি এখানে আপনাদেরকে পেয়েছি। এক ধরনের মানের দিকে এই ধরনের লোক আছেন যারা আসলে এই পড়ালেখা করার জন্য আগ্রহী, নিজেরা চেষ্টা করতে চান এবং তাদের ইনিশিয়েটিভ নিতে চান যে আপনি একজন বিজ্ঞ ডাক্তার হবেন, এবং অনেকেই শিক্ষকতা করেন, শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন এবং স্বেচ্ছায় করছেন। স্টুডেন্ট আছেন 2-4 জন আমার সাথে যোগাযোগ করেছেন, তাদের আছে যারা করতে চেষ্টা করেছেন। বিএসএমএস করেছেন তার প্রায় ম্যাক্সিমাম 8-10 জন আছেন যারা আসলে শিক্ষার জন্য, ব্যাপকভাবে শিক্ষার জন্য আরো অগ্রসর হচ্ছেন। যদিও তাদের বেসিক কোর্সে আমি তাদেরকে খুব বেশি উপকার করতে পেরেছি এটা আমার বিশ্বাস না, তবে তারা আবেগে হোক বা আমার প্রতি ভালোবাসার কারণে হোক, আমার প্রতি টানের কারণে হোক, তারা যেন আমার অন্যান্য লেকচারগুলো শুনে মনে করছে যে আরো কিছু আমি হয়তো পেতে পারি। কি পেয়েছেন না পেয়েছেন তারা জানেন। যেই জায়গাটা এসে এখন আমি কথা বলছি সেটা হলো আজকের ক্লাসটা তাদের জন্য খুব বেশি কার্যকর হবে যাদের টার্গেটটা হবে আমি আর কিছু না হোক, আমি একজন রুগীকে একটা ঔষধ দিতে চেষ্টা করি। আমার মন চায় আমি একটা রুগীকে একটা ঔষধ দেব। আমি এতদিন যে আমি 20টা ওষুধ জানলাম, এই 20টা ওষুধের আলোকে একটু জ্ঞান অর্জন করে আমি একটি ওষুধ দেব। ওষুধ যে দেবেন আপনি, ওষুধ তাহলে বাজার থেকে কিনতে হবে, ওষুধ প্রিপারেশন জানা আছে, ওষুধ কোথা থেকে কিনবেন তাও জানা আছে, কিভাবে প্রয়োগ করবেন সবই আপনাদেরকে বলা আছে, প্রক্রিয়াটা বলা আছে, ভালো ওষুধ কোথায় পাওয়া যাবে তাও বলা আছে, আপনি দেবেন।
এখন আপনি দেবেন, কিভাবে দেবেন তাও জানা আছে। এখন এই ওষুধটা কতটুকু গ্রহণযোগ্যতা হবে তার শরীরে, এই জায়গাটায় আপনার একটু সমস্যা আছে। আমি এই সমস্যাটার কথাই একটু আলোচনা করব, অল্প, খুব অল্প। দেখেন আমরা এখানে আছি প্রায় 20 জন লোক আছি, 20 জন ভিন্ন ভিন্ন মানুষ আছে। তার ভিতরে আমি তো রুগ্ন, আপনারা জানেন আমি একজন রুগ্ন মানুষ। আপনারা কেউ না কেউ কোনো না কোনো ভাবে রুগ্ন, কিন্তু রুগ্ন হলে হবে কি? আমরা এই 20 জন লোক 20 জায়গায় বসে আছি মহান আল্লাহর এক নেয়ামত নিয়ে। আর এই নেয়ামতটা হলো কি? নেয়ামতটা হলো স্বাস্থ্য। নেয়ামতটা হলো স্বাস্থ্য। হেনিম্যানের এই এই অর্গাননের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য, এটা কখনো আলোচনা করি নাই। অর্গাননের কেন্দ্রীয় চরিত্রটা কি? নাটকের কেন্দ্রীয় চরিত্র থাকে, রাজা বাদশাদের কেন্দ্রীয় চরিত্র থাকে, আপনার পারিবারিক কেন্দ্রীয় চরিত্র থাকে, বাট অর্গাননের কেন্দ্রীয় চরিত্রটা কি? এক কথায় যদি আপনাকে কেউ এই প্রশ্নটা করে, যদিও প্রশ্নটা ঠকাবার জন্য করবে, কিন্তু আপনার উত্তরটা তো জানতে হবে। এক কথায় বলা যায় মানুষ। অর্গাননের কেন্দ্রীয় চরিত্র হলো মানুষ। কেন্দ্রীয় চরিত্র, এই মানুষকে কেন্দ্র করে অর্গানন ঘুরপাক খাচ্ছে। আর কেন্দ্রীয় চরিত্রের প্রধান যে বৈশিষ্ট্য সে হলো সুস্থ মানুষ। অর্গানন কোনো অসুস্থ মানুষ নিয়ে কাজবাজ করে না। অর্গাননের কেন্দ্রীয় চরিত্র মানুষ, সেই মানুষটা সুস্থ একজন মানুষ, হেলদি একটা লোক। অসুস্থ লোক নিয়ে কাজ করবে কি? তাহলে হেনিম্যান তো নিজেই আজীবন অসুস্থতা লয়ে ভোগ। সুস্থ মানুষ নিয়েই হেনিম্যানের কারবার। পুরো অর্গাননের মধ্যে আসলে কি আছে, যদি আপনি একটু চিন্তা করেন যে পুরো অর্গাননের মধ্যে কি আছে, তাইলে আপনি খুঁজে পেতে পারেন। অনেক কথা আছে যেগুলা বলার জন্য বলা আছে, ফিজিশিয়ান হাই অ্যান্ড ওয়ানলি মিশন, তার গতি, ধর্ম, প্রকৃতি, তার চাহিদা, তার চলার গতি, এগুলো তো বলা আছে, মিশন বলা আছে। physician's high and only mission is to restore the sick to health. এই যে কথাগুলো সব বলা আছে, এগুলো দেখবেন একটার সাথে একটা লিঙ্ক আছে, কিন্তু কাজটা যেটা করতে হবে প্রধান চরিত্রের সাথে কোনো লিঙ্ক নাই, হেলথের সাথে কোনো লিঙ্ক নাই। হেলথের সাথে যে লিঙ্ক আছে সে হলো ডিক্রিজিং লিঙ্ক, সিক হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া। হেলথ নিজেই হেলদি, মহান আল্লাহ সৃষ্টি করছে, মানুষে যত ভেজাল করছে। আল্লাহর মহান সৃষ্টি হলো মানুষের সবচেয়ে বড় অবদান স্বাস্থ্য। এই স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য এই বিশ্ব জগৎ পরিভ্রমণ করা হচ্ছে। এইটাকে ঠিক রাখতে যিনি পারেন, যে কোনো সুরতে পারেন, তিনি মানব। এই স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। এই স্বাস্থ্য যদি কোনো কারণে ডিক্রিজ হয়, সিক হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, কমে যায়, এই সিকের আবার স্তর আছে। যেমন আমি এখন আমিও রুগ্ন, কিন্তু দেখেন আমি রুগ্ন হলেও আমি আপনাদের সামনে কথা বলতেছি একটু থেমে থেমে বলতেছি। আপনারা অসুস্থ থাকলেও আছেন, কথা বলতেছেন,
কিন্তু এমন অসুস্থ মানুষ আছে যিনি বসে থেকে কথা বলতে পারছেন না, যিনি কথা বলতে গেলে তার কষ্ট হয়, শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে তার ডিগ্রির পার্থক্য, সিকের পার্থক্য হলো ডিগ্রির পার্থক্য। হেলথ তো হেলথই, হেলথের কোনো পার্থক্য না, হেলথ স্বাভাবিক, হেলথ একেবারে উচ্চ স্তরে আছে। যদি সিক হয়, যদি রুগ্ন হয়, তাই রুগ্নর ডিগ্রি আছে। 10% রুগ্ন, 5% রুগ্ন, 20% রুগ্ন, 50% রুগ্ন, 75 এই রুগ্নতার পার্থক্য আছে। এইটাকে কি করতে হবে? হেনিম্যান এখানে হেনিম্যান একটা কাজ করেছেন। হেনিম্যান এই জায়গাটা একটা কাজ করেছে। এই দুইটা আইটেমকে ধরে হেনিম্যান বলেছে এটা ঠিক করে দিতে হবে। এই ঠিক করাটাই কাজ। এই ইউ আর এ ফিজিশিয়ান, এইটাকে তোমার ঠিক করতে হবে। একেবারে ঠিক করতে পারবা না, রেস্টোর শব্দটা ব্যবহার করা হয়েছে। এক জায়গায় একটা জিনিস রাখছেন, আরেকটা জায়গায় আরেকবার আরেকটা জিনিস একই জায়গায় ঠিকভাবে রাখতে পারবেন, পৃথিবীতে এই ঘটনা নাই। এটা অনেক বড় উদাহরণ, সায়েন্টিফিক্যালি এটা সম্ভব না। সঠিকভাবে রাখতে পারবেন না, কাছাকাছি রাখতে পারবেন, রেস্টোর। আপনি তাকে পুনঃস্বাস্থ্য ফিরিয়ে দেবেন। পুনঃস্বাস্থ্য ফিরিয়ে দেবেন কি যৌবন ফিরিয়ে দেবেন? আমার জ্বর হয়েছে, আমার জিনিস আপনি আমাকে কমিয়ে দিতে পারবেন। এইভাবে করে তাইলে এই কাজটা চিকিৎসক, টু রিস্টোর, এই কাজটা হলো চিকিৎসক। স্বাস্থ্যের কোনো কিছু করার যোগ্যতাও আপনার নাই, স্বাস্থ্য যেরকম আছে সেরকম থাকবে, আর সিককে বুঝার যোগ্যতা আপনার আছে। এটা অর্গাননকে ঘাটাঘাটি করলে সিককে আপনি বুঝতে পারবেন। আর কি করতে পারবেন? আর আপনি চিকিৎসা করতে পারবেন। এই তিনটা কাজ, এই তিনটা কাজের মধ্যে ভূমিকায় কথাটা বেশি হয়ে গেল। ভূমিকার কথাটার মধ্যে হেনিম্যান 83 নাম্বার সূত্রের মধ্যে 83 নাম্বার সূত্রে কয়টা কথা বলছে যেটা আপনাদেরকে স্পষ্ট বলা দরকার। পক্ষপাতহীন হতে হবে, রুগীর প্রতি কোনো দরদ না, পক্ষপাত যে এই রোগটা হয়েছে তার আগে ব্রাইনিয়া দিয়ে ভালো হয়েছে এখন ব্রাইনিয়া দিয়ে ভালো হবে, না না, এরকম করা যাবে না। আপনার ইন্দ্রিয় শক্তি সুস্থ লাগবে। আমি আজকে রুগ্ন, আমি গত পরশুদিন থেকে রুগী দেখি না, আজকে শুধু রোগী দেখছি। কাজেই আমি যখন বুঝছি যে আমার ইন্দ্রিয় শক্তি ঠিক কাজ করতেছে, তখন আমি ওষুধ। আর নিবিড় পর্যবেক্ষণ লাগবে, রুগীর প্রতি নিবিড় পর্যবেক্ষণ লাগবে। কয়টা কথা? 4টা কথা মনে রাখেন। পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি লাগবে, সুস্থ ইন্দ্রিয় শক্তি লাগবে, নিবিড় পর্যবেক্ষণ লাগবে, আন্তরিকতা এবং বিশ্বস্ততা, যেন তেন করে ধরলে হবে না, বিশ্বস্ততা লাগবে। এটা 1300 নম্বর সূত্রের আলোকেই কথাটা বললাম। আপনারা যে যেরকম পারবেন পড়ে নেবেন, এখানে ক্লাসিক্যাল পড়াগুলো আপনারা পড়ে নেবেন। আমি আরো কিছু কথা তথ্য দেবো, আমি জানি না পারি। 98 নম্বর সূত্রে একই কথা ভিন্নভাবে একটু বলা আছে, আপনাকে কৌশলী হতে হবে। ইংরেজি শব্দগুলো বললাম না, সময়ের অভাব, পড়ে নেবেন। 98 নাম্বার অধ্যায়ের মধ্যে কৌশলী হতে হবে, বিচার ক্ষমতা হতে হবে, মানব প্রকৃতি সম্পর্কে আপনাকে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে, সতর্কভাবে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতেই তো জানে না, প্রশ্ন নিয়ে আলোচনা করলে 1 ঘন্টা যাবে। আপনার কি ডান দিকে পেট ব্যথা করে? প্রশ্নটা হয় না। আপনার আমাশা আছে? প্রশ্নটা হয় না। আপনার মাথা ব্যথা করে কোন পাশে? ডান দিকে? প্রশ্নটা হয় না। আপনি কি বেশি বেশি পানি খান? প্রশ্নটা হয় না। এরকম হাজারো প্রশ্ন আমরা করি, হাজারো প্রশ্ন রুগীকে করি, যা প্রশ্নই হয় না। যে প্রশ্ন যেই ডাক্তার করে সে প্রশ্ন করতে জানে না। আর লাগবে প্রশ্ন করতে গেলে ধৈর্য, ধৈর্য লাগবে। একটা প্রশ্ন করছেন উত্তর দেয় না, সেখানে ধৈর্য, আপনার একান্ত ধৈর্য লাগবে। যাই হোক, এই কয়টা কথা। এখন আপনাদের কাছে একটা ফর্ম গেছে, ফর্মকে আমি খুব সহজ, ফর্মের মধ্যে 4টা কথা আছে। ফর্মটা নিয়ে আলোচনা করলে সময় যাবে, সময় আমি ফিল করতে চাই না। আপনাকে মাত্র 4টা কথার জ্ঞান দিতে চাই।
শুধু চারটা কথা, CPMR। কমপ্লেন্স, আপনার কষ্ট সমূহ, সিতে কমপ্লেন্স কথাটা মনে রাখেন, পিতে পেশেন্ট কথাটা মনে রাখেন, এম এ মায়াজাম কথা মনে রাখেন, আর এ রিয়েলাইজ কথা বলে। কোনো কোনো কেউ কেউ আবার এরকম বলে সিপিএম, সিপিএম বা সিপিএম মনে রাখলে হবে। সি হলো কি কমপ্লেন্স, পিতে পেশেন্ট, এম এ মায়াজাম, আর আরেকটা এম এ ম্যানেজমেন্ট। ওইটাকে রিয়েলাইজ করলেও হয়, কোনো অসুবিধা নাই। সিপিএমআর, বাস এই চারটা নিয়েই আমি কথা বলবো। সিপিএমআর মুখস্থ করে নেন, নোট করে নেন। সিপিএমআর সাইডে নোট করে নেন। এই চারটা কথা আজকে যদি নিয়ে যেতে পারেন, এরপরে আপনি ফর্ম নিজের মনের মধ্যে গেঁথে গেঁথে সাজিয়ে নেবেন। আমি যদি আজকে করতে পারি, তাইলে মনে হয় যে আমার অসুস্থতা সার্থক, মানে অসুস্থতার মধ্যেও আমি একটু সার্থক কাজ করলাম। সিপিএমআর মূলত চারটি শব্দ আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেক কথা বলা যায়, অনেক ব্যাখ্যার শেষ নাই, বুঝছেন। বিবিলিপি নিয়ে বড় বড় ভলিউম বই আছে, কিন্তু আসল কথাটা হলো মানুষটাকে জানা। জ্ঞান অর্জন করবেন অনেক, কিন্তু শেষকালে কিছুই থাকে না, জিরো হয়ে যায়। নিজের কাছে যখন রুগী আসে তখন জ্ঞান জিরো হয়ে যায়। যাক, সেটা অন্য কথা। আমি বলি না যে আপনারা ভিন্ন ভিন্ন জ্ঞান অর্জন করবেন না, বড় বড় বই পড়বেন না, এটা বলি না, কিন্তু আপনারা অন্ততপক্ষে যেই জিনিসটা না জানলে নয়, ওই জিনিসটা যেন ভুল না হয়। গোশ, মাংস, পোলাও, বিরিয়ানি সব কিছু রান্না করা ভালো করে শিখেন, ভালো ভালো জায়গায় শিখেন। লবণ যথাযথ লবণ দেওয়া শিক্ষা নেওয়াটা একটা জ্ঞানের কাজ। কারণ লবণ স্বাদ বাড়ায়, বুঝছেন। এই লবণের প্রবলেম দেখা দিলে অনেক সময় দেখা যায় যে আসলে সমস্ত রান্নার আয়োজনটাই ভেস্তে যায়। তো সিপিএমআর কঠিন কোনো কথা না, চারটা শব্দ, চারটার মধ্যে অলরেডি দুটো আপনারা জেনে গেছেন। সিতে আমি বলেছিলাম কমপ্লেক্স, সিতে আমি বলেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম কমপ্লেক্স। কমপ্লেন যদি হয়, কমপ্লেনটা কার হয়? এই যে কষ্টটা হয় কার? আসলে সাদা মাটা বুঝাবার, বেশি ব্যাখ্যা করে বুঝালে আমি এই সময়ের মধ্যেও পাবো। 10-12টা রুগী লিপির ক্লাস হলো 10-12টা সেশন করা, তা আমি আপনাদেরকে আজকেই শেষ করব। তাহলে কমপ্লেন্সটা হলো কার? XYZ একজন, রহিম, করিম, সলিম উদ্দিন, এরকম তার একজনের কমপ্লেন্স, তার কিছু ঠিকানা আছে, এই ঠিকানাগুলো লিখবেন। কিছু ঠিকানা কাজে লাগে, কিছু ঠিকানা কাজে লাগে। একটা সহজ বাংলায় বলি, কমন কিছু কথা আছে, যেমন তার নাম হলো করিম উদ্দিন, এই করিম উদ্দিন চিকিৎসায় কাজে লাগে, কিন্তু এই করিম উদ্দিন এই যে জলের ডোবার পাশে বাস করে, তার পরিবেশগত জায়গায় এই পাশে জলের ডোবায় বাস করে দীর্ঘদিন যাবত, এইটা তার কাজে লাগবে। এই যে সাধারণ বর্ণনা যে আছে, এই কমন বর্ণনা, এইটা আপনি নোট করে রাখলে কাজে লাগবে। অথবা তার পাশে একটা নর্দমা আছে, তার বাড়ির পাশে এত দুর্গন্ধ, বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে দুর্গন্ধ নাকটা ধরে যায়, রেগুলার যেতে হয় খাওয়া দাওয়ার পরে। এই যে তার পরিবেশগত অবস্থা, সে নোংরা ডোবার মধ্যে বাস করে, এইটা তার অবস্থাটা আপনার কাজে লাগে। অথবা কমন কথার মধ্যে, যেমন মনে করে খুব ইন্ডাস্ট্রি আসছে, তার নাম রহিম, কিন্তু সে যখন কাজ করে, সে বহুত কাজ করে এবং বড় বড় বোঝা সে উঠায়, কেমন 2 মণ 3 মণে 2.5 মণের বস্তা উঠে আছে, চলাফেরা করে, তার মাজা খুঁজো হয়ে গেছে। এই যে কাজের ধরনটা, এইটা আপনার রিপোর্টে রেখে রাখতে হবে। তাইলে দেখা গেল, আমি যেহেতু বেশি উদাহরণ দেব না, এই কমন কথার মধ্যে তার কাজের ধরন, পারিপার্শ্বিক অবস্থা, নাম, মোবাইল নাম্বার, বাবার নাম, দাদার নাম, এগুলা বাদে
তার যে জীবনযাত্রার সাথে, জীবনযাত্রার প্রণালীর সাথে যেসব সমস্যা জড়িত আছে এগুলো আপনি নোট করলে কাজে লাগে। এর বড় বড় বই বেরিয়েছে, আমিও প্রায় আমার কাছে 15-16 পৃষ্ঠার বই, মানে অনেক বড় বড় বই এটার উপরে বের হয়েছে। আপনি বড় বড় বই বের করে পড়তে পারেন, বড় বড় সংগ্রহ করে কিনতে পারেন, পড়তে পারেন, রোগীলিপি সম্পর্কে জানতে পারেন, কোনো দোষ নাই। এটা নিয়ে আবার দুই চারজন এমন আছে বছরের পর বছর খালি রোগীলিপি শিখায়। আপনারা মনে কিছু করবেন না, আমি কারো বিপক্ষে, আমি আপনারা মনে কিছু করবেন না, আমি কাউকে কারো বিপক্ষে কখনো কথা বলার চেষ্টা করি না। এই যেই কাজটা আপনাকে টাস্ক দিয়ে দিলে হয়, আপনি নিজের জ্ঞান দেওয়া শিখবেন, সেই কাজটার জন্য বছরের পর বছর 110টা ক্লাস রোগীলিপি যদি শিখায়, তা আজীবন যদি 300 ক্লাস যদি রোগীলিপি শিখায়, তা আপনি ডাক্তারি করবেন কখন? এইরকম কতগুলো ঝামেলা। এইরকম কমনটা আর বুঝা গেছে। এখন কষ্টগুলা, এই কষ্ট সম্পর্কে আপনাকে একটু সুন্দরভাবে কষ্টের ব্যাখ্যাগুলা জানতে হবে। কষ্টের মধ্যে 10টা আইটেম। কষ্টের মধ্যে কয়টা আইটেম আছে? 10টা আইটেম আছে। আমি জানি না এখানে যেতে পারবো কিনা। আমি পরের পৃষ্ঠায় আপনাদেরকে একটা নোট দেওয়া আছে, নোট শিট দেওয়া আছে। কমপ্লেন্সের উপরে কতগুলা নোট শিট দেওয়া আছে, কাছাকাছি থাকলে আপনাদেরকে বোঝানো যেত। আমি অনেক সময় বলি LSMC, LSMC, এটার মধ্যে 10টা আইটেম আছে। গণার দিয়েন আপনারা, ওই রকম গণিয়েন না, পরা আঙ্গুলে গড়েন না, কলম নিয়ে পাশে দাগ দিয়ে। এল এর মধ্যে আছে 4টা, লোকেশন, সেন্সেশন, লোকেশন আছে, ইটিডি, একটা স্থান আছে, লোকেশনের মধ্যে স্থান আছে, এক্সটেনশন আছে, কেমন টাইম আছে, এক্সটেনশন হয় কত টাইমে কোন সময় যায়, আর ডিউরেশন আছে। মোট 4টা কথা আছে। এল এর মধ্যে আপনি চাইল্ড লিখে রাখবেন। এল এর মধ্যে 4টা দাগ আছে, লোকেশন, স্থান, এক্সটেনশন আছে, টাইম আছে, ডিউরেশন আছে, 4টা কথা। আর আছে সেন্সেশন, LSMC, এস হলো সেন্সেশন, সেন্সেশনে একটাই আছে। সেন্সেশনের মধ্যে একটাই আছে, অনুভূতিটা তার কেমন। আর কি আছে? মডালিটির মধ্যে 2টা কথা, হ্রাস বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি। আপনি হ্রাস বৃদ্ধি যদি আপনি দেখেন, তাইলে সেখানে আপনি 2টা কথা পাবেন। এই কমে বাড়ে, কিসে কমে, এইটা আপনি সংক্ষেপে LSMC, লোকেশন, আমি বারবার বলি লোকেশন, এই ছাড়া কিন্তু একটা লক্ষণ হয় না, লক্ষণ হবে না। লোকেশন, সেন্সেশন, মডালিটি, হ্রাস-বৃদ্ধি, এইটা ছাড়া হবে না। কনকমিটেন্ট আরো বাড়ানো যায়, কমানো যাবে না। এই 4টার কমে হবে না। কেউ আরেকদিন প্রশ্ন করছিলেন, আরেকজন 6টা কথা আছে, 6টা না 10টা কথা। সবকটাই আমি চেষ্টা করবো বলবো। তাইলে আর নোটটার মধ্যে আমি দিয়ে দিছি আপনাদেরকে, ওখান থেকে বেশি যদি টাইম ভালো দরকার হয় আমি আবার নোট দিয়ে দেবো, আরো ফ্রেশ করে ছেড়ে দিয়ে। আর হলো সি এর মধ্যে আবার 4টি কথা আপনি পেয়ে যাবেন। কজেশন পাবেন, কনকমিটেন্ট পাবেন, কজেশন পাবেন, কনকমিটেন্ট পাবেন, অনুভূতির আবার চরিত্র আছে। শিশির করে চরিত্র একবারে কনকনে কাটা ছেড়ানোর মতো ব্যথা, এরকম। প্রত্যেকটার উদাহরণ দিয়ে যদি আলোচনা করা যাইতো, এক একটা ঔষধের উপরে একটা বলা যাইতো, তাইলে ভালো হতো। কনকমিটেন্ট এইরকম আছে। আর কনকমিটেন্ট তো আগেই বলা আছে, আপনাদের আগে আরেকবার বলেছি আমি, কনকমিটেন্ট হলো রোগের সাথে আসা যাওয়া করে কিন্তু রোগ না।
আপনাদের জন্য সবচেয়ে জটিল যে কয়টা জিনিস দরকার সেটা হলো 6টা। একটা একটা লক্ষণ হইতে হইলে তাকে 6টি বৈশিষ্ট্য লাগবে। আরো 4টা লাগবে, কিন্তু সেটা না হইলেও চলবে। একটা হলো লোকেশন, স্থানটা লাগবে। স্থান যত গভীরে যাবেন তত আপনার লাভ। ডান দিকে, পেটের নিচে, কোন জায়গায়, মাথায়, ডান দিকে না বাম দিকে, কত গভীরে, কোন পাশে। ঠিক তেমনি ভাবে সেন্সেশনটা, তার অনুভূতিটা কেমন, কিসে বাড়ে কিসে বাড়ে, চাপনে বাড়ে, ঠান্ডায় বাড়ে, গরমে বাড়ে, কিসে বাড়ে, কিসে, কি কারণে রোগটা হলো, তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন, তার অবস্থা, কন্ডিশন, মানে কন্ডিশন একেবারে একেবারে কি জায়গা অবস্থা না অল্প সময় আরো লাস্টিং করবে, কন্ডিশনটাকে জানা দরকার জরুরি। আর এই সাথে কনকমিটেন্ট, আমি একটা কথা বলি, কনকমিটেন্ট লাগে, সব ওষুধের থাকে না, কোন কোন ঔষধের। কনকমিটেন্ট হলো রোগের সাথে আসা যাওয়া করে। যেমন একজনের পাতলা পায়খানা হয়, যখনই পাতলা পায়খানার বেগ হয় তখন তার মাথা ধরে, পাতলা পায়খানা চলে গেলে তার মাথা ধরে। মহিলাদের অনেক সময় দেখবেন মিন্সের পূর্বে তার ব্রেস্ট ভার হয়ে যায় এবং হাঁটতে পারে না, ব্যথা হয়, উভয় ব্রেস্টে ব্যথা। মিন্স চলাকালীন অবস্থা যে কদিন থাকে, প্রথম দিন বা 2 দিন থাকে, কিন্তু মিন্স শেষ হয়ে গেলে তার আর এই ব্যথাটা থাকে না। এটাকে বলা হয়, এই লক্ষণটাকে বলা হয় কনকমিটেন্ট। পায়খানায় কোষ্ঠকাঠিন্য খুব বেশি বেগ দিলে বৃদ্ধ আঙ্গুলের শেষ মাথায় নখগুলো খুব ব্যথা করে। বেগ যখন থাকে না তখন আর ব্যথাটা থাকে না। এইরকম কোন কোন ঔষধে, যেমন পুষ্টিকামের মধ্যে পাবেন, কোনিয়ামের মধ্যে পাবেন, এই ওষুধ খুঁজে খুঁজে যখন পাবেন তখন লিখে রাখবেন। কোন কোন ঔষধে এটা পেলে এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, কনকমিটেন্ট লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। যে ওষুধের কনকমিটেন্ট লক্ষণ আপনি পাবেন, সেই ঔষধটাকে আপনি লিখে রাখতে চেষ্টা করবেন, এবং সেই অনুযায়ী যদি আপনি চিকিৎসককে দিতে পারেন। অনেক সময় একটা লক্ষণই প্রধান না, কিন্তু একটা লক্ষণের কারণে একটা ওষুধের চরিত্রটাকে আপনার মনে করতে পারেন। ওকে, এই প্রসঙ্গে আর আলোচনা করবো না। তাইলে আমি 2টা জিনিস আলোচনা করেছি, একটা হলো সি, কমন, আর একটা কমপ্লেন্স। কমপ্লেন্সের সব কয়টা আইটেম নিয়ে আলোচনা করেছি। এই আইটেমটা অনেক বড়, বুঝছেন, করে নেবেন। আর এরপরে দেখেন সি, এরপরে আমি কি বলছি আপনাদেরকে, সি এর পরে আমি বলছি প্যাশেন্ট। কি আমি বলছি, প্যাশেন্টকে জানতে হলে, PMI, প্যাশেন্টকে জানতে হলে আপনার কতগুলা, প্যাশেন্টকে যদি জানতে হয়, কমপ্লেন্স গুলা আমরা জানলেন, প্যাশেন্টের কমপ্লেন গুলা জানলেন, আর প্রত্যেকেরই জানা আছে কি জানতে হবে। এইটা যে আমরা হাজার হাজার বই পড়ি, এই বইগুলো মানে বিক্রয় করার জন্য করে। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, আচ্ছা আপনার কাছে একটা পেশেন্ট আছে, আপনি কোন জায়গায় ব্যথাটা দেখবেন না, ঘাটা কেটে গেল কিনা দেখবেন না, আপনার পেটে আলসার হয়েছে কিনা দেখবেন না, ডান দিকে কোনো সমস্যা আছে কিনা দেখবেন না, লিভার সাইডে কোনো ক্ষত আছে কিনা দেখবেন না। এইটার নাম হলো প্যাথোলজি। এইটার নাম হলো প্যাথোলজি। নাকে ফোড়া আছে কিনা, পলিপাস আছে, এটা আপনি দেখবেন না। এই প্যাথোলজিক্যাল জ্ঞান অর্জন করা যে যেভাবে পারবেন এটা দরকার। শুনেন, পড়ালেখা আমরা জোর করিয়া বেশি বানায় আনি, টানতে 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 মনে হয় যে এগুলা না হইলে হবে না। আপনি করেন না, মানে যে কোনো একটা ভালো মানের বই আপনি কিনেন, রোগীলিপির বই কিনেন, সব এই কথাগুলোই আছে। আমি আজকে যা বলতেছি তার বাইরে কিছু। আচ্ছা, তাহলে পেশেন্টকে জানতে হলে আপনি এই প্যাথোলজিটা জেনে নেবেন। সে আসে আপনাকে বলবে যে ভাই আমার পায়ে ব্যথা পাইছি, হাঁটতে পারি না, আমার হাত কটমট করে, বাবার পাটা খুব কটমট করে, ব্যথা পায়, এরকম। কবে থেকে? আপনি পূর্ব ইতিহাসটা জানবেন না?
তাহলে প্যাথোলজি জানার সাথে সাথে আপনি পুরো কবে থেকে ওই দেখছি আমার ছোটবেলা থেকেই এরকম করে, তাহলে বাপ হয়েছিল একবার, বাপের ইঞ্জেকশন নেওয়ার পর থেকে তার এরকম সম্মানী প্যাথোলজি, এই যে তার ইতিহাসটা জানলেন, পাস্ট হিস্টোরিটা জানলেন, এই পাস্ট হিস্টোরি জানার মধ্যে আপনি সব জিনিস জানবেন। পাস্ট হিস্টোরি জানতে হলে সন্তান কয়জন, পিতা কয়জন, পিতা কয়জন না, পিতার উপরজাত কয় সন্তান এবং তাদের কি কি রোগ হয়েছে না হয়েছে, এই ইতিহাস জানতে হলে ইতিহাস যত বেশি জানবেন তত গভীরে আপনি বই পুস্তক দেখে আপনি রিপোর্ট গুলাকে যত জানবেন তত ভালো হবে। তাইলে আপনাকে প্যাথোলজি 3 নম্বরে আপনাকে প্যাথোলজি জানতে হবে, পাস্ট হিস্ট্রি জানতে হবে, প্যাথোলজিক্যাল জেনারেল সার্বদৈহিক লক্ষণ। এখন প্রশ্ন হলো সার্বদৈহিক এই দুইটা জিনিস জানাইয়া দেবো আমি, দেখুন কতটুকু সময়। একটা হলো সার্বদৈহিক জেনারেল, আরেকটা হলো সার্বদৈহিক মেন্টাল। এইটা খুব সহজ। আর মায়াজাম তো মায়াজাম, সার্বদৈহিক সর্বদেহ ব্যাপী, আরেকদিন আমি কথাটা বলছি, অনেকে সার্বদৈহিক লক্ষণ কোনটা চিনে না, বুঝছেন? দেখি আমি ঔষধ তো করাবো, আমি আপনাদেরকে রোগ করাবো, তখন আমি সার্বদৈহিক লক্ষণ তখন এগুলোর মধ্যে থেকেই পরে আমি দিতে চেষ্টা করব। সর্বদেহ ব্যাপিয়া যেসব লক্ষণ প্রস্ফুটিত হয় সেটাকে বলা হয় সার্বদৈহিক লক্ষণ। আর যেসব লক্ষণ অঙ্গ ভিত্তিক সেটাকে বলা হয় আঙ্গিক লক্ষণ। সার্বজনীন লক্ষণ চেনার জন্য ভিন্ন কোনো বই দরকার হয় না। আপনার শীত করে খুব, আপনি এখানে বসে আছেন, এখানে 20 জন লোক বসে আছে, 19 জন লোক, একজনের খুব ঠান্ডা লাগে আর কারো লাগে না, আপনি শীত কাপড়, একজনের কারো ঠান্ডা লাগে না, একজনের খুব গরম লাগতেছে, সবাই ঠান্ডা লাগে, একজনের গরম লাগে, আপনি গরম কাপড়। অবস্থা ভেদে, স্থান কাল পাত্র ভেদে যার যেই কাতরতার সেটা হইল গিয়া সার্বদৈহিক লক্ষণ, এটাই বুঝতে হবে। আরেকটা সার্বজনীন লক্ষণের, যত ধরনের স্রাব আছে, যত ধরনের স্রাব আছে, মলদ্বার দিয়ে হোক, প্রস্রাবদ্বার দিয়ে হোক, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কান দিয়ে হোক, এই সমস্ত ধরনের স্রাব হলো সার্বদৈহিক লক্ষণ। কাজে কোনটা সার্বদৈহিক আপনাকে জানার দরকার, তার উদ্দরাম হয়েছে সার্বদৈহিক লক্ষণ, তার কোষ্ঠকাঠিন্য সার্বদৈহিক লক্ষণ, আমি নাক দিয়ে সর্দি যায় সার্বদৈহিক লক্ষণ, তার কয়েকদিন যাবত সর্দি কাশি হইতেছে, কফ যায় প্রচুর, সার্বদৈহিক লক্ষণ। আপনার বলার দরকার নাই, আপনি কান দিয়ে শ্বাস দীর্ঘদিন যাবত তার শ্বাস যাইতেছে, টুইজ হয়, সার্বদৈহিক লক্ষণ। সারা শরীরে ঘাম হয়, সবসময় ঘাম হইতে থাকে, ঘামে দুর্গন্ধ আছে, সার্বদৈহিক লক্ষণ। মিস চুয়ে চুয়ে পট্টি আছে, সাদা স্রাব রেগুলার যায়, সার্বদৈহিক লক্ষণ। কান দিয়ে আসুক, নাক দিয়ে আসুক, চক্ষু দিয়ে আসুক, যেখান থেকে আসুক, দুর্গন্ধ থাকুক, এই যত স্রাব আসবে সব সার্বদৈহিক। সার্বদৈহিক লক্ষণ কোনো ব্যাপার না। মনের মানসিক লক্ষণ বোঝার জন্য আমার মনে হয় ভিন্ন ক্লাস করা দরকার। মানসিক লক্ষণটা মনের চাহিদা, মনের ইচ্ছা শক্তি, দেখি একটা থাকে, আমি একটু আলোচনা করে দিতে পারবো। মানসিক লক্ষণের একটা নোট আছে আমার কাছে, ওইটা যদি আমি আলোচনা করে দিই তাহলে আপনি মানসিক লক্ষণটা বুঝতে পারবেন। মানসিক লক্ষণের দিকটা হলো এই দৈহিক সার্বদৈহিক লক্ষণ হলো, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ। মনের ইচ্ছা শক্তিটাই হলো আসল মানুষ। তার পানাহার কি চায়, তার খাদ্য কি চায়, তার ভালো লাগে কি, তার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, এগুলা যা আছে সব মানসিক লক্ষণ। এই মানসিক লক্ষণের আলোকে যেই লক্ষণটা, মানসিক লক্ষণ কোনটা গুরুত্বপূর্ণ না, এটা বুঝতে একটু সময় লাগে। এইটা দেখে আমি এক ফাঁকে এই ক্লাসের মধ্যেই তো করতে হবে, অন্য কোনো টাসে আমি আমার মনে থাকবে আমি ইনশাআল্লাহ করে। এরপরে মায়াজামিক দিকটা আপনাদেরকে ক্লাস করা হয়েছে। মায়াজাম হলো কয়টা? মূল মায়াজাম
তিনটা: সোরা, সিফিলিস, সাইকোটিক। তিনটা মায়াজাম মূল মায়াজাম। ক্যান্ট আরেকটি মায়াজাম দুইটির মিশ্রণে করেছেন, সেটা হলো টিউবারকুলার মায়াজাম। তাহলে মায়াজাম হলো চারটা। আরো অনেকে অনেক মায়াজাম তৈরি করেছেন তাদের চাহিদা অনুযায়ী। মায়াজামের উপরে বই পড়লে আপনি জানতে পারবেন। মায়াজাম অনুযায়ী মানুষকে কয়েকটা চারিত্রিক অবস্থা, মন মানসিকতা ভাগ করা আছে। আমি মায়াজামের উপরে আপনাদের ক্লাস করেছি, হালকা করে ক্লাস করেছি, গভীর ক্লাস করা সম্ভব হয়নি। আর মায়াজাম আমাকে একজনে প্রশ্ন করছিল, স্যার ভালো করে একটা মানুষকে জানতে হলে কি করতে হবে? মায়াজাম জানতে হবে। একজন ভালো সাইকোলজিস্ট হতে হলে আপনাকে ভালো মায়াজাম জানতে হবে। মায়াজাম যদি আপনি ভালো ধারণা রাখেন একজন মানুষ সম্পর্কে, আপনি মানুষ সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। আপনি হিউম্যান নেচার সম্পর্কে ভালো, অবশ্যই আপনি ধারণা, মানুষের সাইকোলজি বুঝতে হলে মায়াজামটা ভালো বুঝতে হবে। তাইলে আপনি অবশ্যই মায়াজামটা জানবেন। এখন কাজ কি? এখন সব লক্ষণ আপনি নিলেন, আমরা তো শেষের দিকে, সব লক্ষণ গুলো নিলেন। এর কাজ লাস্টে সব কথাগুলাকেই একত্রে নিয়ে আসতে পেরেছি। আশা করি যেগুলো বাকি আছে সেগুলো আপনারা আমার নোটটা সলভ করবেন। আমি কমন কথাগুলো যেগুলো নেওয়া দরকার, আরো ব্যাপক আলোচনা করা যেত। কমপ্লেইন্স যেগুলো আমাদের জানার দরকার ছিল আমরা নিয়েছি। প্যাথোলজিক্যাল ধ্যান ধারণা আমরা জেনেছি। পাস্ট হিস্টরি যতটুকু জানা যায় আমরা জানার চেষ্টা করব। পূর্ব ইতিহাসগুলো আমরা নেব, এমনকি পূর্বপুরুষের ইতিহাসটাও জানবো। সার্বজনীন লক্ষণ কি যা যা পাওয়ার তা আমরা গ্রহণ করব। মেন্টাল অবস্থাটাকেও আমরা জানবো। মায়াজাম যতটুকু আমরা জেনেছি, যতটুকু আমাদের জ্ঞানে আছে, আমরা মায়াজামকে ততটুকু আমরা, মায়াজাম জানার শেষ নাই, আজীবন জানার। বেসিক কোর্সে একেবারে কমপ্লিট শেষ করে দেবো এমন কোনো কথা নাই। মায়াজাম জানার শেষ নাই। শুধু মায়াজামের উপরে 7টা 8টা 10টা ক্লাস হতে পারে, শুধু মায়াজাম। শুধু রুগীলিপির উপরে অন্তত পক্ষে দেখেন না 20-50টা ক্লাস হয়, অন্তত কিছু না হোক 25 10-15টা ক্লাস তো হওয়াই উচিত অন্তপক্ষে। আর 10-12টা ক্লাস না হলে তো আসলে মূল থিমটাই বোঝানো যায় না। এটা এমন একটা কথা। এখন যেটা হলো রিয়েলাইজ করা, যে এই পয়েন্টটার উপরে আমি আপনাদেরকে মেধাটাকে, আপনারা এখানে যে কয়জন আছে তাদেরকে একটুখানি আমি ডাইভার্ট করতে চাই। এতক্ষণ যা শুনলেন তা হলো অধীত জ্ঞান। যে কোনো বই পুস্তকে আপনি খুঁজলেই এর চেয়ে ভালো জ্ঞান পাবেন। আমার এই কথার চেয়েও ভালো ভালো কথা আপনি বিভিন্ন বই পুস্তকে পাবেন, কিন্তু যেই কথাটা পাওয়া যাবে না সেই কথাটা আমি একটু বলবো। প্রথমে একটা কথা বলেছিলাম আপনাকে, হেলথ, স্বাস্থ্যটা আল্লাহ দিয়েছে একেবারে। দেখেন হেলথ লিখতে একেবারে কত, কায়দাটাও তো বড়। হেলথ, স্বাস্থ্যটা আল্লাহর মহান দান। এইটা নিয়ে যায়, এইটাই নষ্ট হয়, এইটাই ব্যতিক্রম হয়ে যায়, এইটা ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হয়। এইটারই প্রিপারেশন করা লাগে, এইটার জন্য রিস্টোর করা লাগে। স্বাস্থ্য নষ্ট হলো। এক, স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন সুস্থভাবে পরিচালনার জন্য আপনাকে। যার যার ধর্ম অনুযায়ী চিন্তা করে দেখেন, আমরা সেই অনুযায়ী চলি না, যার জন্য আমাদের স্বাস্থ্যহানি হবে। এ নিয়ে বিতর্কের দরকার নেই। ধর্মীয় পুরুষের সাথে বিতর্ক হলে লাভ আছে, আমার সাথে কিরকম লাভ হবে। দ্বিতীয় নম্বর কথা, স্বাস্থ্য যে পরিমাণ হানি হবে সেই পরিমাণ আপনি অপকর্মের সাথে জড়িত, সে পরিমাণ আপনার শরীরের ক্ষয় আছে, সে পরিমাণ উল্টো ওষুধ আপনি খেয়েছেন, সঠিকভাবে আপনি ওষুধ খান না, আপনার সঠিক ঔষধ করে নাই, অন্য ওষুধ করেছে। যার জন্য তুলনা করতে হবে স্বাস্থ্য যে পরিমাণ ঘাটতি হয়েছে সেই পরিমাণ ঘাটতি কি আপনি পূরণ করার যোগ্যতা রাখেন, অথবা আপনার যিনি ফিজিশিয়ান তিনি কি সেই পরিমাণ ঘাটতি পূরণ করার যোগ্যতা সম্পন্ন। দুইটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম। এই প্রশ্নের পাল্টা প্রশ্ন আরো 7টা ক্লাস আছে, করতে পারবেন, এখন করবেন না।
তাইলে আমরা সেই যোগ্যতা সম্পন্ন না। আমাদেরকে সাজাতে হবে। তাইলে আমার আমার ক্ষয় হয় কোথায়? স্বাস্থ্য ক্ষয় হয়, আমার মানসিকতার উপরে আঘাত করে, আমার সার্বজনীন অবস্থার উপরে আঘাত করে, বিশেষ অঙ্গের উপরে আঘাত করে, আর কি পরে? পারিপার্শ্বিক অবস্থার উপরে আঘাত করে। সব অবস্থা মিলে আমার যে স্বাস্থ্যের হানিটা ঘটলো, সেই তুলনায় কোন মেডিসিনটা কোন মেডিসিনটা আমার কাছে গুরুত্বপূর্ণ, এই চিকিৎসক চিনবে কে? কোন চিকিৎসকের কাছে আমি যাব যে আমাকে সঠিক ঔষধটি দেবে? কোন ফিজিশিয়ানের কাছে আমি যাব যে মায়াজামের দৃষ্টিভঙ্গি নিয়ে আমাকে এইভাবে ঔষধ দেওয়ার যোগ্যতা রাখে? তাইলে এই দুইটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে হবে। ম্যানেজমেন্টটা একটা কঠিন কাজ। হয় ম্যানেজমেন্ট আপনি শিখবেন, আপনি ম্যানেজমেন্ট শিখবেন নিজে, আর না হয় আরেকজন ভালো চিকিৎসক যিনি ম্যানেজমেন্ট জানেন, মায়াজাম জানেন, মানসিক লক্ষণ নিতে পারেন, দৈহিক লক্ষণ নিতে পারেন, সার্বদৈহিক লক্ষণ নিতে পারেন, খাদ্যের অভাব অনটন যা আছে তার সাথে মিল করে, ম্যাটেরিয়া মেডিকার সাথে মিল করে সঠিক ঔষধ নির্বাচন করতে পারেন। এই যোগ্য চিকিৎসক কে আছে তাকে খোঁজ করে বের করতে হবে। আর না হলে আপনাকেই একজন আপনাকেই একজন চিকিৎসক হইতে হবে। এখন আপনি এই 8 নম্বর ক্যাটাগরিতে লোক কি আপনি? এই 8 নম্বর ক্যাটাগরির ম্যানেজমেন্টের লোক আপনি কিনা এটা আপনি আমার ওই শীট দেখে আপনি অ্যানালাইসিস করে আগামী ক্লাসে উত্তর দেবেন। এক, আর না হয় কোন ডাক্তারের কাছে যাবেন, কোন কোন আইটেমে, সেই আইটেমটা আমাকে একটু বলবেন যে এই আইটেম যাদের জানা আছে তাদের কাছে আমি যাব। আজকের ভূগোলিপির উপরে আলোচনা সাজানো গোছানো কিছু 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 ধারণা আপনাদের সামনে পেশ করা হলো। এরপরে মায়াজামের উপরে আর মায়াজাম তো রোগীলিপির উপরে কোনো আলোচনা হবে না। এরপরে ধারাবাহিকভাবে আপনাদের কিছু রোগ বিষয়ক, 8টা রোগ বিষয়ক কিছু আলোচনা, আমি টুকরা টুকরা রোগের উপরে কিছু আলোচনা করব, যেখানে আমরা ঔষধ দিয়ে লক্ষণ সাদৃশ্যে ঔষধ দিয়ে উপকার পাই, সেই আলোচনাগুলো করে তার ভিতরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, জানতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অসুস্থতার মধ্যেও আপনাদের একটু সমস্যা হয়েছে আমি জানি, তা সমস্যার পরেও আপনাদের কাছ থেকে আমার এই সমস্যার জন্য, ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।